শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আমি তোমাদেরকে আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমি জলেশ্বর, গাইঘাটা জলেশ্বর একটা সুন্দর গ্রামের থেকে বলছি। দেখতেই পাচ্ছ আমাদের নদীটা, জলেশ্বর মন্দিরে। শুভ সকাল বন্ধুরা, আমি এখন ঘুম থেকে উঠে গেছি। এখন বাজে ভোর 5টা। আর যেই পরিমাণে গরম পড়েছে, এর জন্য মেয়ে আমাকে বলেছে, মা সকাল সকাল উঠে রান্নাবান্না সেরে তুমি আমরা বাগানে চলে যাব। আমরা বাগানেই থাকি সারাদিন। দেখো যশোর রোডের পাশে, রাস্তার পাশে বাড়ি, টিনের ঘর, প্রচুর গরম। তাই দেখো এখন 5টা বাজে, মানে অনেকটা বেলা হয়ে গেছে। আর 5টার মধ্যে উঠে আমি সব তাড়াতাড়ি কাজকর্ম সেরে নিয়েছি। যেহেতু গরম, তাই আমি 5টায় উঠে আগেই প্রথমে আমার দুটো নাইটি ভিজা ছিল, কালকে রাত্রে স্নান করেছিলাম। নাইটি দুটো মেলে প্রথমেই আমি ঘরবাড়িটা ঝাঁট দিয়ে নিলাম। আর আজকে যেহেতু শনিবার, আর শনিবার মানেই জানো তো আমার স্পেশাল দিন, মানে পুরোপুরি মাজা ঘষা পয় পরিষ্কার আমার করতে হয়। তার জন্য শনিবারটা মানে আমার কাছে খুব একটু কষ্ট হয়ে যায় কাজ করতে করতে। আর আমি প্রথমেই ঘরবাড়ি উঠানটা ঝাঁট দিয়ে নিয়ে তারপরে কালকে রাতের যে কটা বাসন ছিল, বাসনগুলো বের করে নিলাম। আর তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করিনি। আমি যে মেয়েকে নিয়ে দৌড়াদৌড়ি করছি, ট্রিটমেন্ট করছি, দেখতেই পাচ্ছ, সংসারে কাজ সামলাচ্ছি, সবটাই তোমরা দেখতে পাচ্ছ, লোকের কাছে সাহায্য চাচ্ছি, দেখতে পাচ্ছ। আমার একটা ছোট্ট দোকান আছে, তোমাদের সাথে যেটা শেয়ার করা হয়নি, সেটাও আমাকে না চালাতে হয়, জানো তো। ওইটা চালায় শ্বশুর, আমাকে মালপত্র এনে দেয়। শ্বশুরের 65 বছর বয়স হয়ে গেছে, কোনো তো কাজ করতে পারে না শ্বশুর। যেহেতু শ্বশুরের 65 বছর বয়স হয়ে গেছে, তোমরা তো দেখেছো শ্বশুরকে, আর শ্বশুর তো কোনো কাজ করতে পারে না। এবার আমার সংসারটা কি করে চলবে? এটা আমার শাশুড়ি মায়ের দোকান। আর এই দোকানটা আমার ভাসুরের বয়সে, এই দোকানটা ছোট্ট দোকান হলেও কি, এই দোকানটা আমি চালাই। শ্বশুর মালপত্র এনে দেয়, আমি চালাই। আর এই দোকানটা চালিয়েই আমাদের খাওয়াটা চলে যায়, ডাল ভাত, গরিব হিসাবে ডাল ভাতটা চলে যায়। আর রিমির বাবা যেই টাকাটা পাঠায়, উনি তো সেন্টারিং কাজ করে, যেটুক পাঠায়, 5,000 পাঠাক বা 10,000। রিমির এই চিকিৎসার জন্য আমি অনেকটা লোন নিয়েছি, আমার পাড়ার সবাই জানে। বন্ধন থেকে, আমার বাড়ির থেকে, স্টেট ব্যাংকের থেকে আমি অনেকটা লোন নিয়েছি। সেই লোনের টাকা তো আমার দিতে হয়, বলো। এবার রিমির বাবা যেটুক পাঠায় সেটুকুতেও হয় না। আর আমার বাবার বাড়ির থেকে যতটা পরিমাণে আমার বড়দা পারে, তার এখন বিয়ে হয়ে গেছে, যতটা পারে বাবা মা বড়দা যতটা পারে, ওদের চাষবাস, ওরা আমাকে রিমির চিকিৎসাটা ওরা মোটামুটি করায়। আর এখন যেহেতু অনেকটা টাকার দরকার, এর জন্য আমি লোকের কাছে সাহায্য চাচ্ছি। কারণ আমি এই 12 বছর ধরে কোনো জায়গার থেকে কোনো রকম আমি সাহায্য চাইও নি কারো কাছে। আর পাওয়াটা বড় কথা, আমি মেন কথা হচ্ছে আমি কারো কাছে সাহায্য চাইনি। 2022 সালে যে অপারেশনটা করেছি, সেটাও আমি কারো কাছে চাইনি। আমি নিজেই আমার ভিটে বাড়ি বেচে আমি করেছি। আর দেখতেই পাচ্ছ আমার ঘরের পরিস্থিতি কেমন। দেখো আমি আজকে মেয়েকে 12 বছর ধরে চিকিৎসা করছি। আমার ঘর দুয়ার করতে কয়দিন লাগে বলো। আর যেহেতু আজকে শনিবার, দেখো আমি গ্যাসটা বের করে ফেলেছি। আর এইভাবে আমি গ্যাস বের করে মুছি। আর হচ্ছে, যেহেতু দেখো 12 বছর ধরে আমি ট্রিটমেন্ট করি, কত টাকা থাকতে পারে। আর তারপরে এখানে তো কলকাতায় যেরকম ট্রিটমেন্ট করতে হয় সেরকম করছি। আর ভেলোরে তো 8 বছর ধরে যাই। ওর পিলা স্পিলিং অপারেশনটাও ওখানে আমি করিয়েছি। আর এখন তো 15 দিন 20 দিন পর পর, আর মাঝখানে তো জানো না, 1 মাস 2 মাস পর পর আমার ভেলোরে যেতে হয়েছে। যেহেতু আমি ডোনারের জন্যে অ্যাপ্লাই করে যাচ্ছিলাম, 1.5 থেকে 2 বছর পরে আমি ডোনার, ওর ম্যাচ খেয়েছে, তাও আবার ইন্ডিয়ান ডোনার না, ইন্ডিয়ার বাইরের ডোনার। তোমাদের সাথে তো ভেলোরে গেলে পুরো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব, ওর যে বোন মেরুর যে সার্জারিটা হবে। আর হচ্ছে, আর এই দোকানটা যেটুক পয়সা হয় সেটুক আমাদের সংসারটা চলে। আর ট্রিটমেন্টের টাকাটা ওর মামার বাড়ির থেকেই বেশি দেয়। আর লোনে ওর বাবা যেটুক টাকা পাঠায়, লোন আছে যে, ওই লোনটা কোনো রকম শোধ করতে হয়। লোনগুলো তো শোধ করতে হবে, বলো। খায় না খায়, বন্ধনের কিস্তি, যাদের যাদের বন্ধন আছে তারা তো জানোই, মানে খায় না খায়, বন্ধনের টাকা সবার আগে দিতে হবে। তোমার বাড়ি সে খাওয়া থাক বা না থাক, বন্ধন আমার কিস্তি চালাতেই হবে। আর এর জন্যই ওই দোকানটা আমি এখনও চালিয়ে যাচ্ছি। আর দোকানটার সাথে, তোমাদের সাথে আমার এই পর্যন্ত এখনও শেয়ার করা নেই ভিডিওটাই, তাই আজকে আমি তোমাদের সাথে দোকানটা দেখো, চিকিৎসা করছি, কাজ করছি, তারপরে সংসার সামলাচ্ছি। শ্বশুরের ঠিক মতন 3 বেলা আমার ভাত দিতে হয় শ্বশুরকে, টাইম মতন ভাত দিতে হয়, মেয়ের টাইম মতন ওষুধ দিতে হয়, মেয়ের স্কুল পড়া। আর এখন রিমির একটু স্কুলটা নেই বলে গরমের ছুটি পড়ে গেছে, সবাই জানো গরমের ছুটি 1.5 মাস পড়ে গেছে। আর আমরা 2 দিনের মধ্যেই ভেলোরে বেরিয়ে যাব। ম্যাডামরা তো রিমির ব্যাপারে সবই জানে। আর পড়াশোনা বলো, টাকা পয়সা বলো, স্কুল থেকে ম্যাডামরা আমাকে সবসময় সাহায্য করে। পড়াশোনার দিক দিয়ে তো রিমিকে তো প্রচুরই সাহায্য করে। আমার আশেপাশেও যে ভাসুরের মেয়েরা আছে, ওরাও সাহায্য করে রিমির জন্যে, প্রচুর পরিমাণে সাহায্য করে পড়াশোনার দিক দিয়ে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গ্যাসটা মুছা হয়ে গেলো, দেখলা। যেহেতু আজকে শনিবার, আর আমি প্রত্যেক শনিবারে এইরকমভাবে কাজ করি। আর এইদিকে দেখো আমার হচ্ছে রান্নাঘরটা, তোমাদের বললাম আমার একটাই ঘর, আর রান্নাঘরটা খুবই ছোট।
এর জন্যে তার মধ্যে আমার ম্যানেজ করে থাকতে হয়। জানি না কবে কোনো দিন করতে পারবো কি না পারবো, না পারি তবু তো মেয়েকে ট্রিটমেন্ট করে মেয়েকে সুস্থ করলে এটাই ভগবানের কাছে আমি মরেও শান্তি পাবো। আর নাহলে দেখো ওর তো ভাই বোন নেই, আর কেউ কোনো দিন যে কেউ কাউকে দেখে, নিজের ভাই বোনই দেখে না, আর জ্যাঠার ছেলে তো দেখবে কি না তার তো ঠিকই নেই, তোমরা তো সবাই জানো। আর আমরা তো আর সারা জীবন থাকবো না, এবার ওর তো কিছু একটা ব্যবস্থা করে দিয়ে যেতে হবে আমরা থাকতে থাকতে। এর জন্যেই এত বড় ট্রিটমেন্টের দায়িত্বটা আমি নিলাম, যে বেচে কিনে হোক, যেইভাবে হোক ঋণ ধান করে লোকের থেকে সাহায্য তুলে এই ট্রিটমেন্টটা আমি করে যাব। এইদিকে দেখো কালকে রাত্রের কিছু বাসন ছিল আমার, আর কালকে রাত্রে আমি কিছু মেজে রেখেছিলাম রান্না টান্নার পরে, খাওয়া দাওয়ার পরে, আর অল্প কিছু বাসন ছিল। আর সেই বাসনগুলো মেজে আমি, আর প্রত্যেক দিনে আমি বাসন মেজে আগে উপর করে রাখি, যাতে বাসনটা তোমাদের তো বললামই শুকিয়ে মানে শুকালে তারপরে আমি ঘরে খাঁচায় নিয়ে তারপরে বাসনটা রাখি। আমি পাকার মধ্যে প্রত্যেক দিন এইভাবেই আমি বাসন মাজি। আর বাসন মাজার পরে আমি আজকে তারপরে মধ্যে আমি স্নান করে পুরো রেডি হয়ে গেছি। এর মধ্যে রিমিকে ওষুধ দিতে হবে, আর এটা আমার প্রত্যেক দিনের সকালবেলা নিত্য কাজ। রিমিকে ওষুধ দেওয়া যায়, আয়রন ওষুধটা। হাজার কাজ থাকলেও 1 ঘন্টা আগে ওষুধটা দিতে হয়। আর যারা থ্যালাসেমিয়া তারা তো জানো যে এই ওষুধটা খাওয়ার 1 থেকে 2 ঘন্টা পরে খেতে হয় সকালবেলা। এর জন্য আমি কাজের ফাঁকেও আগে টাইম বের করে সব কাজের মধ্যে আগে রিমিকে ওষুধটা দিই। ওষুধ দেওয়ার পরে তারপরে রিমি ঘুমায়, ও তারপরে আমি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পরে ডাকি, তারপরে ও বিরাস করে তারপরে ও পড়তে বসে। আর দেখো প্রত্যেকটা থ্যালাসেমিয়া মা বাবাদেরকে আমি বলবো, পড়াশোনাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেক থ্যালাসেমিয়া মা বাবারা কিন্তু পড়াশোনা করায় না। আমি কিন্তু তোমাদেরকে বলছি পড়াশোনাটা কিন্তু অবশ্যই খুবই দরকার, যে আমি রিমিকে আজকে পড়াশোনা করাচ্ছি বলে তার জন্য না, প্রত্যেকটা থ্যালাসেমিয়া মা বাবাদের। কেন বলো তো, ওরা যখন পরবর্তীতে ব্লাড নিতে যাবে তখনও কিন্তু নাম সই কি একটা ফর্ম লিখতে হবে, এমন কিছু জিনিস আছে যে লিখতে হয়। তখন আমাদের কিন্তু, যেমন আমি পড়াশোনা জানি না, আমার কিন্তু লোকের কাছে যেতে হয় সাহায্যের জন্য, মানে একটা ফর্ম লেখার জন্যে। এখন কিন্তু একটু রিমি বড় হয়েছে, একটু পড়াশোনা জানে বলে এখন কিন্তু আমি কারোর কাছে কোনো ফর্ম টরম লিখতে যাই না। এখন রিমি লেখে, কিংবা রিমি আমাকে বলে দেয়, আমি সেটা দেখে দেখে লিখি। আর ওর আগের ভিডিওতে দেখেছো যত জায়গায় আমি চিঠি পোস্ট করেছি হেল্পের জন্য, সব জায়গায় রিমি কিন্তু মোটামুটি ফর্মগুলো সব ফিল আপ করেছে, ঠিকানাগুলো লিখেছে। আমি কিন্তু পারি না ইংলিশে লিখতে, যেটা পারি না সেটা আমি সত্যি স্বীকার করছি। আমি সেরকমভাবে পড়াশোনা মানে অতটা ভালো পারিও না, যতটা রিমিকে দেখাতে হয়। আমি বাংলাগুলো, ইতিহাস, ভূগোলগুলো আমি দেখে দিই, কিন্তু ইংলিশটার অঙ্কটা আমি পারি না। তোমাদের সাথে বকর বকর কথা বলতে বলতে দেখো আমার বাসনগুলো মাজা হয়ে গেলো। আর বাসনগুলো এইভাবে আমি উপর করে রাখি, 1-2 ঘন্টা রোদ পেলে পরে আমি বাসনগুলো তুলে নিয়ে পরে ঘরে নিয়ে যাই। আর এখানে তারপরে আমি এসে রিমিকে ওষুধটা দিয়ে এর মধ্যে আমি রিমিকে ওষুধটা দিয়ে তারপরে আমি স্নান করে তারপরে আমি দোকান খুলি। আর শ্বশুর এখনও ওঠেনি, যেহেতু এবার হচ্ছে শ্বশুর উঠলে তারপরে শ্বশুর প্রথমে দোকানটা জল ছিটা দিয়ে, যেরকম দোকান থাকলে যা করতে হয়, জল ছিটা দিয়ে পুজো টুজো দেয় শ্বশুর, তারপরে আমি দোকানে যাই। আর এদিক দিয়ে রান্নার ফাঁকে ফাঁকে দোকানে লোক ডাকে, আর রান্নার ফাঁকে ফাঁকে সেই দোকানটা আমার সামলাতে হয়। আর দেখো রিমিকে এই যে আমি তাড়াতাড়ি করে ওষুধটা দিয়ে দিলাম কাজের ফাঁকে এসে। আর এখন একটু সকালও হয়ে গেছে, আর ওষুধটা দিয়ে তারপরে আমি স্নান করতে যাব। স্নান করে এসে তারপরে আমি রান্না বসাবো। কেননা দেখো দোকানে আমার তো খরিদ্দারগুলো তো লক্ষ্মী, তাহলে আমার স্নান করে শুদ্ধ হয়ে যেতে হবে। সকালবেলা প্রত্যেক দিন আমি আগে স্নান করি, তারপরে আবার স্নান করি কাজের পরে সন্ধেবেলা। আর রিমিকে ওষুধটা দিয়ে মোটামুটি আমার কাজ এদিকে কমপ্লিট হয়ে গেল। এখন আমি চা বসাবো। দেখতে পাচ্ছ রান্নাঘরের মোটামুটি আমার কাজ কমপ্লিট হয়ে গেলো। দেখতে পাচ্ছ রান্নাঘরটা আমার খুবই ভাঙা, যাই হোক ভাঙা হোক তার মধ্যে ম্যানেজ হয়ে যায়। আর এদিকে দেখো খুব তাড়াতাড়িতেই আমি 6টার মধ্যেই ভাত বসিয়ে দিয়েছি, কেননা গরমে ঘরের মধ্যে থাকা যায় না, রাস্তার পাশে বাড়ি আর টিনের ঘর। আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম। আর শ্বশুর এখন বলে কি, দেখ এত গরমের মধ্যে তুই দৌড়াদৌড়ি করিস, আর হচ্ছে তুই উনানেই রান্না করতে হবে না, গ্যাসেই কর। আর চা হয়ে গেল শ্বশুরের, আর আমার চা খেয়ে আমি রান্নাটা বসিয়ে দিলাম। যেহেতু আজকে শনিবার নিরামিষ, আমি মুগ ডাল করলাম লাউ দিয়ে, আর একটু বেগুন ভাজলাম, পটল ভাজলাম, সকালবেলার এই খাওয়া দাওয়া। আর এদিকে দেখো বারবার দোকানে ডাকে, শ্বশুর মালপত্র আনতে যেতে হয় দোকানের, সে ছোট দোকান হোক মালপত্র আনতে যেতে হয়। দোকানে তো লোকে মালের জন্য আসে। আর আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ারও করিনি যে আমার একটা দোকান আছে, সেই দোকানটা আমি চালাই। আর এদিকে বারবার দোকানে লোকজন ডাকে, আর এদিকে মেয়েকে আবার উঠাতে হবে, পড়াতে বসাতে হবে, মানে পুরো চাপটা আমার একার উপরেই পড়ে। যাই হোক করতে হবে, কিছু করার নেই। ডালটা সিদ্ধ হয়ে গেল এদিকে দেখো, আর এদিকে আমি একপাশে লাউটা সিদ্ধ বসিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়, তাড়াতাড়ি করে, কেননা দোকানে তো আমাকে আবার ডাকবে। আর এদিকে দেখো আলু, সয়াবিন, পটল কেটে নিলাম,
সয়াবিন, যেহেতু শনিবার নিরামিষ কী রান্না করব। আর এখন আমি খুবই তেল মশলা কম ছাড়া খাচ্ছি। এদিকে যাই হোক, এখন 6:30 বেজে গেছে। আর দেখো এর মধ্যে তোমাদের রিমি উঠে গেল, উঠে বিরাজ করে মুখটা ধুয়ে নিল। আর আমি ওকে একটু চা বিস্কুট দিলাম। আর ওদেরকে জানো তো থ্যালাসেমিয়াদের আমাদের এটা মানে খাবারের যে চার্ট আছে, লিস্ট আছে, তার মধ্যে ওদেরকে লিকার চা দিতে হয়। এর জন্য আমি সকালবেলা লিকার চা আর বিস্কুট ওকে দিলাম। আর আমি একবার চা খেয়েছি শ্বশুরকে দিয়ে, আর আমি হচ্ছে আর একবার চা খেয়ে নিলাম। রিমি ঠিকভাবে মানে চাটা খায় না, ওই বিস্কুটটা খায়। যাই হোক, এখন সকালবেলা একটু কিছু দিতে হবে। আর রান্না মোটামুটি আমার হয়েও এসছে, দেখতেই পাচ্ছ। আর এইদিকে রিমিকে হচ্ছে আমি চা দিয়ে দিলাম, ও খেয়ে পড়তে বসলো। আমি বললাম তুই পড়তে বস, তারপরে আমি হচ্ছে এদিকে রান্নাটা পুরোপুরি সেরে আসি। তারপরে সোয়াবিন আলু পটলের তরকারিটা করে, একটু সোয়াবিনের মধ্যে পটল দিলে আর কি শ্বশুর ভালো খায়। শ্বশুর সোয়াবিন খেতে চায় না, মেয়ে সোয়াবিন খায়। আর এদিকে দেখো ওকে দিয়ে আমি হচ্ছে আর দেখো আমি রান্নাঘরের দিকে রান্না করছি। আর এত গরম পড়ে গেছে, এখন 6:30 বাজে, তার মধ্যে কি গরম। আর এদিকে দেখো রান্না করতে করতে দোকানে লোক ডাকে, শ্বশুর যেহেতু নেই বাড়িতে। আর এটাই হচ্ছে সেই আমার দোকান, যেই দোকানটা চালিয়ে আমি শ্বশুরকে আর মেয়েকে দুবেলা দুমুঠো ডাল ভাত দিতে পারি তোমাদের আশীর্বাদে। আর এই দোকানে দেখো লোকে ডাকছে এখন আমাকে, আর রান্না করি আর এরকম লোকে ডাকে, রান্না করি আর লোকে ডাকে। আর এই দেখো দোকানে লোক এসছে, আমার তো মালপত্র দিতে হচ্ছে এদিকে রান্না বসিয়ে। যে যখন আসে তখনই ডাকতে হয়, কারণ আসলেই তো আমার 5 পয়সা লাভ হবে। সেই লাভটা দিয়ে তো আমি মেয়েকে আর শ্বশুরকে খাওয়াতে পারবো। তাহলে তোমরা এবার বোঝো, এদিকে মেয়ের চিকিৎসা ট্রিটমেন্ট, এদিকে আমার দোকান চালাতে হয়, এদিকে সংসার, সবই এক হাতে করতে হয়। আর দেখো আমি যেইভাবে বাড়িতে থাকি সেইভাবে ভিডিও করি না, আমি কোনো সাজিয়ে গুছি। তোমরা তো আমার আগের ভিডিওতেও দেখছো আর এখন ভিডিওতেও দেখছো না, আমি কোনো ফিল্টার নিই না কিছু করি। আমি যেরকম আছি, ভগবান আমাকে যেরকমভাবে রূপে পাঠিয়েছে আমি সেরকমভাবেই ভিডিও করি। আর আমি কোনো সাজিও না, আমি ওই সকালবেলা শুধু স্নান করে যেটুকু একটু মাথা আসলে সিঁদুর পরতে, সেটুকুই এরকমভাবেই আমার সারাদিন যায়। কেননা আগে আমার সংসার, আগে আমার মেয়ে, আগে শ্বশুর, তারপরে আমার সাজগোজ। আর মা হয়ে গেলে জানোই তো, তখন সাজগোজ সব কিছু ত্যাগ করে দিতে হয়। সব যা নিজের পুরো যা আছে সব বিসর্জন দিয়ে সংসারটা সামলাতে হয়। সংসার সামলানো অনেকেরই হয়তো, বাচ্চা সবার সুস্থ আছে, কিন্তু আমার বাচ্চা তো অসুস্থ। আমার জীবনটা পুরো। এইদিকে দেখো আমি হচ্ছে দোকানে মাল বেচতে বেচতে আজকে এটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। মেন ভিডিওটা হচ্ছে এটা, যে আমি হচ্ছে, তোমরা হয়তো ভাবো যে সংসারে কাজ করি, মেয়ে ট্রিটমেন্ট করি, চিকিৎসা চালাই, আর এই দোকানটাও আমার চালাতে হয়। আর ওই যে দেখতেই পাচ্ছ আমার শ্বশুর একটু মালপত্র এনে দেয়। শ্বশুর এদিকে মাল নামাচ্ছিল, কিছু মাল শর্ট হয়ে গেছিলো। আমি বললাম বাবা এগুলো নামাতে হবে। আর দেখো কথা বলতে বলতে রান্নাটাও হয়ে গেল। এখন আবার রিমিকে খাওয়াতে হবে। তাহলে বলো, দোকান থেকে এসে তাড়াতাড়ি করে আবার রিমিকে খাওয়াতে দিলাম, আবার খাইয়ে দিতে হবে। তাহলে বলো কতটা মানে ঝামেলা। ডাল দিয়ে পটল ভাজা, বেগুন ভাজা, একটু মিষ্টি কুমড়ো ভাজা করলাম সকালবেলা, আর রিমিকে খাইয়ে দিলাম। খাওয়াতে তারপরে আবার শ্বশুরকে ভাত দিতে হবে। শ্বশুরকে ভাত দিয়ে, আর দেখো এখন বাজে 9:30 থেকে 10টা বাজে, তাই আমরা ঘরে থাকতে পারছি না, এত গরম। তা বললাম চল তাড়াতাড়ি খেয়ে মেয়েকে খাওয়াতে খাওয়াতে এবার শ্বশুরকে ভাত দিয়ে আমরা বাগানের দিকে চলে যাব। আর জানো তো আমরা ওই বাগানেই থাকি। আমি তাড়াতাড়ি খুব ভোর 4টে-5টার সময় উঠে আমি রান্নাবান্না সেরে, যা গরম পড়েছে বাগানে থাকি। আর রিমিকে কারোর সাথে মিশতে দিই না, সবসময় মুখে মাস্ক পরিয়ে রাখি। শ্বশুরকে ভাত দিয়ে এবার বাগানে চলে যাব। কাউকে তো মিশতেই দিই না, শুধু ওর বিনিতা দিয়ে আসে। আমরা বাগানে আর কি থাকি। চলো বাগানটা তোমাদের সাথে একটু শেয়ার করা যাক, আমরা যে বাগানে থাকি। তার মধ্যে দেখো এইদিকে শ্বশুরকে ভাতটা দিয়ে আমি বিছনাটা তাড়াতাড়ি গুছিয়ে নিলাম। ঘরটা গুছিয়ে, যেহেতু দেখো ভাঙাচোরা ঘর হোক আর যাই হোক, ঘরটা তো গুছিয়েই রাখতে হয়। হঠাৎ করে কেউ যদি কোনো সময় চলে আসে তখন কি হবে বলো। এর জন্য আমি যেহেতু আজকে লেট হয়ে গেছে আমার বিছনা গুছাতে, রান্নাবান্না সেরে তারপরে আমি বিছনাটা আজকে গুছিয়েছি। আর দেখো আমার প্রত্যেক দিন মানে বিছনা চাদর রোদ্রে দিয়ে তারপরে বিছনা চাদর পাততে হয়, কেন ডাক্তার বলে দিয়েছে রিমিকে খুব মানে যত্নে খুব মানে আমরা রাখছি। আর আমরা যেন তো গরম জল খাচ্ছি, এই গরমের মধ্যে গরম জল খাচ্ছি, তোমরা দেখতে পারবে ভিডিওতে, পরের ভিডিওতে। আর হচ্ছে এই আমি সব কিছু নামিয়ে ফেললাম তোমাদের সাথে কথা বলতে বলতে, নামিয়ে বিছনাটা পেতে সুন্দর করে, আর ঘরটাও গুছিয়ে নিলাম তার মাঝখানে। আর এদিকে রিমিকে মানে ডাক্তার বলছে এত পরিমাণে ওকে যত্ন, এত ট্রিটমেন্ট, এত ভালোভাবে রাখতে হচ্ছে, কি বলবো তোমাদের সাথে। মানে আমার প্রত্যেক দিনের মাস্ক, প্রত্যেক দিন জামাকাপড় কাচতে হচ্ছে। যেন আমি যে ভিডিও করব কখন, ভিডিও এডিটিং করব কখন, তোমাদের সাথে কখন যে মানে ভয়েস দেবো, মানে এই নিয়ে ভাবি সারাক্ষণ যে কখন কি করব। একা মানুষ, এদিকে দোকান সামলাবো না, এদিকে লোকের কাছে সাহায্য চাইবো। জানো তো টিকিটও হচ্ছে না। এদিকে যা পয়সা করি মোটামুটি গাছানো হলো, কিন্তু টিকিট পাচ্ছি না। প্রত্যেক দিন টিকিট কেটে যাচ্ছে, এদিক দিয়ে দাদা মারছে, এদিক দিয়ে আমি মারছি, আবার এদিক দিয়ে মাঝখানে ভিডিও করতে পারছি না। আমার বাজারে যেতে হচ্ছে 10টার সময়, টিকিট পাই নাকি। ওই দিক দিয়ে দাদাও চেষ্টা করছে, এদিক দিয়ে আমিও আজকে 3-4 দিন ধরে চেষ্টা করছি যে কবে
কবে যাব আমার আর ভালো লাগছে না বাড়িতে থাকতে। কতক্ষণে গিয়ে মানে আমি এই ট্রিটমেন্টটা চালু করব, কতক্ষণে গিয়ে আমি হসপিটালে ভর্তি হব, আমার মানে আর ভালোই লাগছে না জানো না। কতক্ষণে গিয়ে আমার মানে সারাক্ষণ মনের মধ্যে অস্থির হচ্ছে, মানে টিকিট হচ্ছে না। আর 43 ডিগ্রি আজকে গরম, তোমরা তো সবাই জানোই। মানে হচ্ছে এই গরমের মধ্যে, গরম হোক যাই হোক, কষ্ট করে আমি শুধু একবার ভেলোর হসপিটালে পৌঁছাতে পারলেই ট্রিটমেন্টটা চালু হয়ে যাবে। আমার মানে আর ভালো লাগছে না, সহ্য হচ্ছে না, এত কষ্ট করছি, তার মধ্যে কি করে কি করব আমার আর ভালো লাগছে না। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছনাটা গুছানো হয়ে গেল। আর এদিকে আজকে ভাবছি এই ব্ল্যাঙ্কেটগুলো তুলে দেবো, যেহেতু আর 2 দিনের মধ্যে চলে যাব, গরমটাও পড়ে গেছে অনেক। রিমির একটু ভোরবেলার দিকে ব্ল্যাঙ্কেটটা গায়ে দেয় বলে তাই এখনও তোলা হয়নি। আজকে ভাবছি ব্ল্যাঙ্কেটটা তুলে দেবো। আর এদিকে দেখো রিমির বইয়ের খাঁচাটা একদমই মানে ভেঙে গেছে। অনেক বই তো, অনেক মোটা মোটা বই, বইয়ের খাঁচাটা। আর এই খাঁচাটা ওর জন্মর পরেই খাঁচাটা কেনা হয়েছিল। ও যখন কেজি স্কুলে পড়তো তখন প্রথমে খাঁচাটা কেনা হয়। খাঁচাটার বয়সও 10 বছর তো হয়েই গেছে। আর এইদিকে দেখো আমার মোটামুটি বিছনাটাও গোছানো হয়ে গেল। বিছনাটা গুছিয়ে বিছনাটা গুছিয়ে এবার রিমির বইয়ের খাঁচাটা গুছাতে হবে। আর দেখো বইয়ের খাঁচাটার বয়স প্রায় 10 বছর হয়ে গেল। রিমি যখন কেজি স্কুলে প্রথম ভর্তি হয় তখন রিমিকে এই খাঁচাটা আমি কিনে দিয়েছিলাম, কাপড় দিয়ে নাইটি দিয়ে যে বাড়ির উপরে বাসনালা আসে কিনে দিয়েছিলাম। আমার খাঁচাটা দেখো এত বইয়ের চাপ, ভারে খাঁচাটা ভেঙে গেছে। এখন কি করবো বলো, এখন তো কেনার মানে সামর্থ্য নেই, এখন কিনতে গেলেও 400-500 টাকা লাগবে। আর যেহেতু আমরা অনেকটা মাস বাড়ি থাকবো না, এর জন্য এই খাঁচাটা দিয়ে এখন বললাম, মা এখন আপাতত এটা দিয়ে চালা, পরে অপারেশন হয়ে তুই ভালো হয়ে আয় ভগবানের কাছে বলি, তারপরে হয়তো খাঁচাটা কেনা যাবে। আর এত মোটা মোটা বই তো রাখতে গেলে খাঁচাটা পুরোই ভেঙে বেঁকে গেছে খাঁচাটা, এখন কিচ্ছু করার নাই। এখন এটা এইভাবেই গুছিয়ে রাখি বইগুলো। আমি বললাম এই সাথে আবার পড়াশোনা চালু করবি, এখন তো স্কুল নেই, আর এখন পড়াশোনা মোটামুটি 1 সপ্তাহ ধরে বন্ধ আমরা বাড়ি আসার পরে থেকে। আর এদিকে দেখো দোকানে বারবার লোক ডাকে, এদিকে ঘরে কাজ করতে করতে মানে বিছনা গুছাতে আবার লোক আসে, আর এরকমভাবেই আমার প্রত্যেক দিন কাজ করতে হয়। আর এদিকে দেখো দোকানে মাল দিতে এসেছিস, একবার জানোই তো দোকান, যাদের দোকান আছে, দোকান থাকলে এরকমই হয়, এই একবার সাপ নিতে আসে, একবার ডিম নিতে আসে, একবার চিনি নিতে আসে, আর এইভাবেই। আর খরিদ্দার মানে তো জানোই লক্ষ্মী জিনিস, আমার যদি 5 পয়সা লাভ হয় সেটাই খরিদ্দার আসলে। আর এদিকে শ্বশুরকে ভাত দিয়ে শ্বশুরকে বললাম তুমি দোকানটা দেখো, আমরা বাগানের দিকে যাচ্ছি। আমি মাদুর আর 1 বোতল জল নিয়ে বাগানের দিকে চলে এসেছি। চলো তোমাদের বাগানটা শেয়ার করা যায়। আর বিনিতাকে তো ভিডিও তো দেখেছো, আমার ভাসুরের মেয়েকে, আমার মেয়ের সাথেও ভিডিও করে মোটামুটি। আর সব বড় ব্লগে বলো বা শর্ট ভিডিওতে বলো, বিনিতার ফটো আছে, ছবি আছে, তোমরা দেখতেই পারবে ওদের দুই বোনের। আর দেখো আমরা বাগানের দিকে চলে এসেছি, আর এত রোদ গরম, আজকে 43 ডিগ্রি হয়ে গেছে, আর বাগানের সবাই শুয়ে আছে। এদিকে আমার পিসি শাশুড়ি, এটা আমাদের বংশের বড় পিসি শাশুড়ি, এটা আমার পিসিমা হয়, পিসিমা শুয়ে আছে। আর এদিক দিয়ে আমার একটা যা শুয়ে আছে, আর রিমি আর ওর দিদি এদিকে মাদুর পেতে। আমি জলের বোতলটা নিয়েও চলে এসেছি, কারণ এখানে থাকবো, ঘরে বারবার জল খেতে হবে। ঘর থেকে আমি আসার সময় জলের বোতল নিয়ে এসেছি। আর বিনিতাও চলে এসছে, গরমে কষ্টে দেখো ওরা 2 বোন কী করছে। আবার সময়তে বইও নিয়ে আসে, কিন্তু আজকে বই আনা হয়নি, অতিরিক্ত গরম। রিমি সকালবেলা পড়েছে, এর জন্য আজকে বই নিয়ে আসেনি। এখন আপাতত প্রাইভেট বন্ধ, আর স্কুল তো সবারই বন্ধ জানো, গরমের ছুটিতে স্কুল ছুটি পড়ে গেছে। আর এখানে আমরা বাগানে বসে আছি। আর বিনিতা তো গরমে মানে হাফসোস করছে, পুরো দেখো ভিজে গেছে গরমে ঘামে, আরও হাত দিয়ে ইয়ে করছে কষ্ট। আর আমি যেইভাবে ছিলাম দোকান থেকে মাল দিতে দিতে আমি সেইভাবে বেরিয়ে চলে এসেছি, কেননা রাস্তার পাশে বাড়ি, থাকাই যাচ্ছে না। এদিকে দেখো এক টিম বসে গেছে সবাই আম্মাকা খেতে। আর এদিকে আমি বাড়িতে আবার গেলাম যখন 12টা বাজে, তখন শরবত করতে, একটু চিনি লবণ লেবু দিয়ে আমি একটু শরবত বানিয়ে সবাইকে দিলাম। আর সবাই অবশ্যই, আমরা যেহেতু এই গরমের মধ্যে ঘেমে যাচ্ছি, ঘামটা ঝরে যাচ্ছে, আমাদের সবারই মোটামুটি প্রেশারটা কিন্তু লো হয়ে যাচ্ছে, তার জন্য একটু চিনি লবণের জল। আর আমি অনেক দিন আগেই প্রেশার মেপেছিলাম, প্রেশারটা অনেক লো ছিল, মাথা ঘুরে সবসময়, যেহেতু চারিদিকে ঘোরাঘুরি করি, এর জন্য আমি বাড়িতে কী করলাম, চিনি লবণের জল করলাম। আর এটা সবার পক্ষে এখন এই গরমে খাওয়াটা খুব ভালো, কেননা গরমে তো ঘাম ঝরে আমাদের শরীরে বলো, এর জন্য আমি চিনি লবণের জল করে এদিকে শ্বশুরকে দিলাম, মেয়ে আর রিমিকে দিলাম, ও দিদিকে দিলাম, বিনিতাকে দিলাম। আর আমার ভাসুরের একটা ছোট ছেলে ছিল, মেজো ভাসুরের, ওও ছিল, ওকেও দিলাম। আমরা খেয়ে দিয়ে আবার বাগানের দিকে চলে আসলাম। মানে ঘরে বাড়িতে থাকাই যাচ্ছে না, এতটা পরিমাণে শরবতটা দিয়ে দিলাম, বিনিতাকে দিয়ে দিলাম এক এক করে সবাইকে গিলাসে। দেওয়ার পর দেখো আবার দোকানে আমাকে লোকে ডাক দিল, মানে বাড়িতে গেলাম গরমের মধ্যে, তাও আবার দোকানে লোকে ডাক দিল, আবার দোকানে মাল দিতে হলো। বিমল নিতে এসছে, আর চিনি ডাল নিতে এসে দুপুরবেলা, তখন 12:30 1টা বাজে। আর রাস্তার পাশে তো থাকাই যাচ্ছে না, মানে আমি তো কী বলবো, এত গরম, আমি একটু মানে বাড়িতে সহ্যই করতে পারছি না, থাকতেই পারছি না গরমের জন্যে। এর জন্যে
দোকানে মাল আজকে আর কিছু রান্না করিনি এই গরমের মধ্যে, ওই নিরামিষ যা ছিল ওই তাই রান্না করেছি, ওই দিয়েই আজকে দুপুরবেলাও তাই খাবো। বললাম যে আর কিছু রান্না করতে পারবো না, শ্বশুর বললো না না আর কিছু তোর রান্না করতে হবে না, আর মেয়েও বললো মা আমার আর কিচ্ছু রান্না করতে হবে না, ওই সোয়াবিন আর ডাল যা করেছো ওই দিয়েই আজকে খাবো। আর এদিকে দিয়ে দেখো আবার আমরা বাগানের দিকে চলে এসেছি দোকানে মাল দিয়ে। শ্বশুরকে বললাম তুমি দেখো আমি বাগানের দিকে যাচ্ছি, কারণ আমরা থাকতে পারছি না বাড়ির ভিতরে। আর এরকম সবসময় বাগানে থাকি, 4টের দিকে বাড়ি যাই, তারপরে গিয়ে স্নান টান করি, দুপুরবেলা খেয়ে আবার চলে আসি, তারপরে গিয়ে আমি একটু লেটেই স্নান করি। আর দেখো রিমি এদিক দিয়ে আমগুলো কেটে নিল, ওর দিদি বিনিতা আর হচ্ছে রিমি আমগুলো কেটে নিয়ে পুড়িয়ে লেবু পাতা লঙ্কা দিয়ে আমগুলো মাখলো, আর মাখাটা বেশ খুব টেস্ট হয়েছে। আর গরম তো বেশ আম মাখা ভালোই লাগে খেতে, বলো টক টক একটু চিনি লবণ দিয়ে আমগুলো মাখা করলো, আর আমরা হচ্ছে বেশ খেয়েছি, খুব টেস্ট হয়েছে। অল্প একটু হয়ে গেছিলো, 2টো আম তো। আর গরমে একটু আম মাখা তেঁতুল মাখা মানে একটু টক জাতীয় জিনিস খেলে শরীরের পক্ষেও উপকার। আর রিমিকে দিইনি খুব, ওকে অল্প একটু পরিমাণে দিয়েছি, যেহেতু জানি টক খেলে সেরকম ক্ষতি হয় না, টক খাওয়াটা ভালো, তবু আমি ওকে একটু পরিমাণে অল্প একটু দিয়েছি। আর এখন দেখো দুপুরবেলা আমি চলে এসেছি, এখন বাড়িতে আসতেই হবে, আর বাড়িতে সব কাজ করতেই হবে। স্নান করিনি এখনও, স্নান করার আগে আমি ভাবলাম ঘর উঠানটা ঝাড় দিয়ে তারপরে স্নানটা করব। আর এদিকে ভাসুরের ছেলে এসে ও একটু ভাত খাবে ওর দিদির সাথে, ও মাঝে মধ্যে আমার কাছে খাই, বলে ছোটো মা ভাত দাও, মেজো ভাসুরের ছেলেটা। আমি বললাম বাবা দাঁড়া আমি ঘর উঠানটা ঝাড় দিয়ে পরে ভাত দেবো। আর এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ঘর ঝাড় দিয়ে ঘর উঠানটা ঝাড় দিয়ে এখন আমি স্নান টান করে, এখন বাজে দেখো 4টে বাজে। আমি মেয়ে আর আমার মেজো যা আমরা একটু রাস্তার দিকে হাঁটতে গেলাম, যেহেতু আমি রাস্তার দিকে কোনো সময় সেরকম বেশি হাঁটতে যাই না, টাইমও পাই না, তা আজকে আমরা বাড়ি আছি, তা বললাম এখন 5:30 6টা বাজে। মেজদি বললো চল একটু ওই দিক থেকে হেঁটে আসি, যাই ওই দিক